সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইমস টকে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে আজকে একটি সংবাদ বেরিয়েছে বিভিন্ন গণমাধ্যমে যে আগামী শুক্রবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বলা হয়েছে সেই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকতে পারেন, বাট নিমন্ত্রণ পত্রে কিন্তু বলা হয়েছে তিনি এখনও প্রধানমন্ত্রী, এরকমই লেখা হয়েছে। একই সঙ্গে সাবেক দুজন মন্ত্রীর নামও আছে, যাদের নামের আগেও সাবেক বলা হয়নি, বলা হয়েছে তারা এখনও মন্ত্রী আছেন। এরকম এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জাহিদুর রহমান। জাহিদ, আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? ভালো আছে, ধন্যবাদ আমাকে ডাকা। আমরা গত কদিন ধরে বা গত কয়েক মাস ধরে নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে, বাট আপনি নিশ্চয়ই কালকে ফলো করেছেন এবং আজকে গণমাধ্যমে ছাপা হয়েছে। গতকাল একটা আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হয়েছিল, আজকে বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে যে দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক হচ্ছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবস। তারা সেখানে যে আলোচনাটি আয়োজন করেছেন, বলা হয়েছে যে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন এবং তাকে কিন্তু সাবেক বলা হয়নি, বলা হয়েছে প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার যে দুজন মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী জনাব নওফেল এবং পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ, তাদেরকেও কিন্তু মন্ত্রী বলে সম্বোধন করা হয়েছে। তো অনেকেই ভাবছেন যে রাজনৈতিক কি বলে যে ব্লেসিং ছাড়া এই ট্রামগুলো ইউজ করতে পারেন না, নিশ্চয়ই সেখানকার সরকারের অনুমোদন আছে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? কারণ আর কদিন পরে 3 সপ্তাহ পরে বাংলাদেশের নির্বাচন। ভারত কি তার জন্য সঠিক কাজ করছে? খোদ ভারতে এই ডিবেট হচ্ছে, খোদ ভারতে। মানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এই পর্যন্ত, যতটুকু হয়েছে। বাকি যা যা করছেন, এই যে অনুষ্ঠানটা হলো, এটাও সরিয়ে রেখে শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশকে হুমকি দিচ্ছেন। মানে আমি কিছুদিন আগে, আমাদের হয়তো কারো কারো চোখে পড়েছে, শশী থারুর, কংগ্রেসের খুবই পরিচিত একজন পার্লামেন্ট মেম্বার, তিনি ওদের পার্লামেন্টের লোকসভার যে স্ট্যান্ডিং কমিটি আছে ফরেন পলিসি নিয়ে, সেটার আবার চেয়ারপারসন, ওর মধ্যে বিজেপি সহ সবাই আছে। তারা কিছুদিন আগে ভারতের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে সরকারকে। সেখানেও তারা সর্বসম্মতভাবে সরকারকে রেকমেন্ড করেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক আছে, কিন্তু শেখ হাসিনার কথা বলা বন্ধ করতে হবে। কেন করছে এটা দিল্লি? তো তার খেয়াল করি যে ওখানে ওই ডিবেট ওখানেই আছে। ইভেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী সম্বোধন করা নিয়ে একদিন আমি ইন্ডিয়ান একটা টিভি টক শোতে ডিবেট দেখেছি। তার মানে প্রাথমিক কথাটা হচ্ছে ভারতেই এটা নিয়ে বিতর্ক আছে। আচ্ছা, একটা কেন করছে, এবার আমি সেই জায়গায় যাই। ভারতের কর্মকাণ্ড আমার কাছে কখনোই বুদ্ধিদীপ্ত কাজ মনে হয়নি, এবং আপনার সাথে আমি একমত। সরকারের যদি কোনো না কোনো ফর্মের এন্ডোর্সমেন্ট না থাকে, এই কাজটা হওয়ার কোনো কারণ নাই। এখন ভারত সরকার যেটা চাইছে, সেটা আমি ধারণা করি যে তারা শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা নিউসেন্স তৈরি করার চেষ্টা করছে। তারা মনে করছেন এর মাধ্যমে তাদের কিছু না কিছু অর্জন হবে। মানে শেখ হাসিনা যদি তার সমর্থকদেরকে বাংলাদেশে এজিটেট করতে পারেন, নির্বাচনকে সামনে রেখে একটা আশা তৈরি করতে পারেন যে না, শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, মন্ত্রীরা এখনও মন্ত্রী, কোনো একদিন তিনি বলেছেন না যে চট করে ঢুকে যাবেন, সেরকম পরিস্থিতি যদি তৈরি করতে পারেন, সেই সাহসটা তৈরির চেষ্টা করছেন হয়তোবা, আমার কাছে মনে হয়। এর বেশি কিছু হতে পারে না। কিন্তু দীর্ঘদিন থেকে আমরা দেখছি, এই আলোচনা বা সমালোচনা আমরা প্রচুর করেছি, ভারতের যে এক্সিস্টিং সরকার, তার ফরেন পলিসির এত বড় ফেইলিয়ার। মানে সাউথ এশিয়াতে ভারতের সাথে অ্যালাইন্ড বা মোটামুটি সুসম্পর্ক আছে একটা দেশও নেই, নট আ সিঙ্গেল কান্ট্রি। বাংলাদেশ ছিল শুধু সরকারের সঙ্গে, সরকার সাধারণ মানুষের সঙ্গে, ব্যক্তির সাথে, জি, সাধারণ মানুষের সাথে কোনো রকম কোনো যোগাযোগ কোনোভাবে কখনোই ছিল না বহুদিন থেকে। মানে যতদিন থেকে তারা শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করছেন। এখন কি হয়, তার এই ফরেন পলিসির তো ডিজাস্টার হলো। আপনার উচিত ছিল টু লার্ন ফ্রম দ্য মিস্টেকস। আর এটা কি আমাদের মিস্টেক? আমাদের পতনের কিছুদিন আগে মলদ্বীপসে একটা প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রেসিডেন্ট ইন্ডিয়া আউট তার প্রধান স্লোগান করে নির্বাচনে জিতে গেছেন। জি। আচ্ছা, এখন বলতে পারেন ওরা মুসলিম, পাকিস্তান মুসলিম, বাংলাদেশ মুসলিম, বিজেপি বলবে যে মুসলমানরাই খারাপ, তারা নেপাল। আমি ওই পয়েন্টে আসছি এবার। শ্রীলঙ্কা কেন, বিশেষ করে নেপাল একটা স্বীকৃত হিন্দু রাষ্ট্র, তার হিন্দুর পার্সেন্টেজ ভারতের চাইতে বেশি, এবং ভারতের কারেন্সি ওখানে চলতো, বর্ডার এরিয়াতে কোনো বর্ডার ছিল না, বিয়ে শাদী হচ্ছে, আসা যাওয়া হচ্ছে, সেই দেশে তো শত্রু হয়ে গেছে তার। সুতরাং ভারতের আমি আসলে সোল সার্চিং দেখি না। এজন্যই তারা করছে, তারা হয়তো হিসাব করছে এরকম হবে, কিন্তু এটা ব্যাকফায়ার করবে। বাংলাদেশিদেরকে ক্রমাগত আরো ক্ষুব্ধ করে গিয়ে ভারতের কোনো গেইন আসলে হবে বলে মনে হয় না। এবং ভারত কিন্তু বলেনি যে শেখ হাসিনা তিনি কিভাবে আছেন, কি ধরনের ভেসে আছেন।
তিনি যদি ভিজিট বিষয়ে থাকেন তাহলে কিন্তু এই ধরনের তৎপরতা চালাতে পারেন না, কারণ ভিজিট করতে গেলে কিন্তু নানা নিয়মকানুন মেনে চলতে হয়। কোনোভাবেই পারেন না। উনি যদি রাজনৈতিক আশ্রয় থেকে থাকেন, কথার কথা, যার বাংলাদেশে এরকম একটা ম্যাসাকার করে তিনি পালিয়েছেন, এই ম্যাসাকার নিয়ে কিন্তু কারো কোনো কনফিউশন নেই, গ্লোবালি নেই। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট আছে, আপনি আমাদেরকে সমালোচনা করতে পারেন যে বাংলাদেশে মিথ্যা বলে ইত্যাদি ইত্যাদি। ডক্টর ইউনূসের অনেকগুলো কাজের মধ্যে, অল্প কিছু ভালো কাজের মধ্যে এটা একটা ভালো কাজ, যে জাতিসংঘর মানবাধিকার হাই কমিশন যে রিপোর্ট তৈরি করেছে এটাই শেখ হাসিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তো এইসব যখন রয়ে যায়, তারপর আসলে এই মানুষটাকে তো র্যাদার আমার কাছে হস্তান্তর করার কথা ছিল। জি, আমরা বিচার করে তার মৃত্যুদণ্ড হয়েছে, তাকে আমরা আমাদের হাতে পাওয়ার কথা ছিল, সেটা আপনি করছেন না, তাকে এ ধরনের একটা গ্রাউন্ড দিচ্ছেন। আপনি যে জাতিসংঘের রিপোর্টের কথা বললেন সেটি নিয়ে কিন্তু সেমিনার হয়েছে, একটি পক্ষ আসছে বিভিন্ন দেশ থেকে, তারা বলছে যে জাতিসংঘের এই রিপোর্ট ঠিক না, তারা বিভিন্ন যুক্তি দেখেছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি একেবারেই মানে সেভাবে দেখি না। মানে এখন ঘটনা যেটা হয়েছে জাতিসংঘ নিয়ে, যে ভারতের যে ধরনের সরকার এখন ক্ষমতায় আছে, তার সাথে এই ধরনের বেশ কিছু সরকার জাতিসংঘকে আন্ডারমাইন করে কথা বলার একটা প্রবণতা আছে, এটা আছে। কিন্তু আমি এই জন্য বলছিলাম, এটা ভারত কি মনে করলো না করলো, উই ডোন্ট কেয়ার। ভারতের এটা বোঝা দরকার জাতিসংঘের এই রিপোর্ট যেটা আছে সেটা যারা ম্যাটার করে, পশ্চিমারা, ইন্টারন্যাশনালি তো আসলে তারাই ম্যাটার করে। এখন রাশিয়া যদি এটাকে না মানে কিছু আসে যায় না, রাশিয়ার চরিত্র সম্পর্কে আমরা জানি, সে নিজে একটা দেশ দখল করে ফেলছে। জি, তো সুতরাং রাশিয়ার সাথে আমাদের কোনো আলাপের কিছু নাই। কিন্তু ওয়েস্ট জাতিসংঘের এই রিপোর্টকে ক্রেডিবল হিসাবে অ্যাগ্রি করে, কারণ জাতিসংঘের এই যে মানবাধিকার হাই কমিশন, তারা ইভেন ডক্টর ইউনূসের বিরুদ্ধেও যখন এখানে মানবাধিকার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে তার বিরুদ্ধেও তারা কথা বলেছেন। সুতরাং তাদের ওই ক্রেডিবিলিটির জায়গাটা মোটা দাগে আছে। তারা করতে পারে, কিন্তু আমি মনে করি না তারা এটা খুব বেশি ট্র্যাকশন পাবে। কিন্তু তারা এই কৌশলী করার চেষ্টা করেছে, বাট এটা কাজ হবে না। বাট আপনি নিশ্চয়ই জানেন এই আগামী শুক্রবার যখন এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু ব্রিটিশ হাই কমিশনার যিনি সারা কুক, তিনি কিন্তু দিল্লিতে আছে। এটা কি তার নিয়মিত ভিজিট, না এর সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে, বা বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কোনো কিছু থাকতে পারে? আমরা অনেকেই বলি যে ওয়েস্টার্নরা দিল্লির চোখে ঢাকাকে দেখতে চায়। দিল্লির চোখে ঢাকাকে দেখার প্রবণতা বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। জি, বাইডেন তার বাংলাদেশ পলিসিতে এই কথাটা ওপেনলি ঘোষণা করেছে, বাংলাদেশে এসে ডেস্ককে আলাদা করা হয়েছে, একসময় কিন্তু ছিল একই ডেস্কে ছিল। তবে এটা আমরা উড়িয়ে দেই না যে দিল্লি কি ভাবছে এই ব্যাপারে পশ্চিমাদের কিছু চিন্তা আসলে থাকবে। আর দিল্লির চোখে ঢাকাকে দেখার যে প্রবণতার কথা একসময় বলা হতো, ইভেন ট্রাম্পের সময় এসে এই প্রবণতা আরও ধাক্কা খাওয়ার কথা। আমি অন্তত আমেরিকার পয়েন্ট অফ ভিউতে যদি বলি, আমি ইউরোপের কথায় পরে আসছি। ট্রাম্পের সাথে মোদির কোনো সুসম্পর্ক নেই, তারা বন্ধু বলেছেন। রিসেন্ট টাইমসে ট্রাম্প বরং খুবই বিরক্ত মোদির ওপরে। সুতরাং মোদিকে দিয়ে বাংলাদেশের ফরেন পলিসি কি হবে, বাংলাদেশের তালুকদারি তাকে দিয়ে বাংলাদেশ ম্যানেজ করাবে, এই রকম সম্পর্ক অন্তত আমেরিকার সাথে ভারতের এই মুহূর্তে নেই। ইউরোপ কুক গেছেন, সেটার সাথে শেখ হাসিনার যে এই আওয়ামী লীগের যে সম্মেলন বা এই ধরনের আলাপ টালাপ সভা হতে যাচ্ছে সেটা না, কিন্তু বাংলাদেশ প্রশ্নে ভারতের সাথে, আমি এটাকে একেবারে জাস্ট একটা রুটিন হিসাবে দেখতে প্রস্তুত নই। তারা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাদের অপিনিয়ন নেওয়া আছে, তাদের তো ইনফরমেশন নেওয়ার ব্যাপার আছে, হয়তো অপিনিয়ন নেবেন। তাদেরও বাংলাদেশে, তিনি তো বাংলাদেশে থাকেন, বাংলাদেশে তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, সাথে তার পলিসি, তারা তাদের একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে পারেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে, পৃথিবী যে দিকে আস্তে আস্তে যাচ্ছে, পৃথিবীতে কিন্তু মারাত্মক পোলারাইজেশন শুরু হচ্ছে। এই সময় কোন দেশে কোন সরকার আসছে, কি আসছে, তার পলিসি কি হতে পারে, তারা রিপিটেডলি চেষ্টা করবেন এই ব্যাপারগুলোতে ক্লিয়ার হতে। আমরা গতকালই খেয়াল করলাম, জনাব তারেক রহমানের সাথে আমেরিকান রাষ্ট্রদূত দেখা করার পর 7টা ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত একসাথে দেখা করেছেন। আজকে আবার 10টা দেখা করেছেন। তো এই জিনিসগুলো চলবে। সে বুঝতে চাইতে পারে যে পলিসি কি করতে চাইছে, এগুলো অংশ। আমরা কেউ বলি যে আমরা সার্বভৌম রাষ্ট্র, আমাদের এগুলো কিছু করা যাবে না। উত্তর হচ্ছে না, এগুলো করা হয়। তারা জানতে চাওয়া। আর একটা যেটা হয়, আমরা সবসময় বলেছি, জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার যদি থাকে, সে তখন রাষ্ট্রের সার্বভৌমত্বকে। এই প্রশ্নটা আমি একটু আপনাকে একটি বিষয়টি বলতে চাই যে বাংলাদেশে গত 15 বছর যে ধরনের নির্বাচন হয়েছে, ভারত কিন্তু একটি কথাও বলেনি নির্বাচন নিয়ে, কোনো প্রশ্ন তো নেই। বাট এখন তারা বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা খুব চমৎকার একটা ফান আছে। সেটা হলো 24 সালের জানুয়ারির 1 তারিখে, যে কেউ সার্চ করলেই পাবেন, ওদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করে, জয়সওয়াল এখনো করেন, উনি এখনো আছেন। জয়সওয়ালকে ইলেকশন নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন উনি কি বলেছেন? উনি বলছেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সব সময় কথা বলেছেন। এখন তারা এটা তাদের মতো করে বলছেন। এখন এগুলোতে খুব অবাক হওয়ার কিছু আসলে নেইও।
এটা ফ্যাক্ট। কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়, জি এর মধ্যে রক্তের রাখি বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো হয় না আসলে। তারাও স্বার্থের কারণেই দুইজন, একটা হচ্ছে ভারত অ্যাজ এ স্টেট আর শেখ হাসিনা তার পার্টি নিয়ে, তাদের স্বার্থের ডিল হয়েছে। আমরা নির্বাচিত সরকার পেলে কি হয় আমরা দেখতে চাইব, তখন আমাদের যিনি সরকার প্রধান তিনি জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ নিয়ে বার্গেন করবেন। শেখ হাসিনা যেহেতু অবৈধ সরকার ছিলেন, তিনি তার নিজের স্বার্থ নিয়ে বার্গেন করতেন, আমাকে ক্ষমতায় রাখো, বাকি সব তোমাকে আমি দিয়ে দিচ্ছি। তো এখন স্বাভাবিকভাবে এখন ভারত যেহেতু সব পেত, ভারতের ওই রকম সরকার বন্ধ হয়ে গেছে, এখন সে অন্তর্ভুক্তিমূলক দিয়ে আকারে ইঙ্গিতে আওয়ামী লীগকে বোঝাতে চায় আওয়ামী লীগ থাকলে তার জন্য সুবিধা হবে, তাই সে এগুলো করছে। এটা খুবই অবাক হওয়ার মতো ব্যাপার তা না, এটা বহু ক্ষেত্রে বহু দেশের ক্ষেত্রে। সাউথ ব্লকের তো নতুনভাবে চিন্তা করা উচিত, কারণ ধরুন আমি ইচ্ছে করলে প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, ভারত ইচ্ছে করলে প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না। সুতরাং শেখ হাসিনার ব্যাপারে তারা যে গো ধরেছে বিষয়টা কিন্তু ক্লিয়ারও করছে না, উনি কীভাবে আছেন, কেমন আছেন, কিছু কিন্তু জানাচ্ছে না। এটি আসলে কেন করছে? তারা বিপদে আছে বলে আমি ধারণা করি। আমি এই প্রসঙ্গে আরেকজনের বক্তব্যকে সামনে আনতে চাই, সেটা হচ্ছে শ্রীরাধা দত্ত। শ্রীরাধা দত্ত হচ্ছে অপিজিন্দাল ইউনিভার্সিটির আইআরএ টিচার। তিনি কিন্তু ভারতের এস্টাবলিশমেন্টের সাথে কানেক্টেড। উনি এর আগে বিবেকানন্দ ফাউন্ডেশন নামে একটা থিঙ্ক ট্যাঙ্কে ছিলেন, যেটা বিজেপির আসলে, উনি সাউথ এশিয়ান ডেস্কের হেড ছিলেন। রিসেন্টলি আমি খেয়াল করেছি তিনি শেখ হাসিনার বিরুদ্ধে খুব টাফ কথা বলছেন। শেখ হাসিনা বাংলাদেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছেন, তার রায়কে কেন্দ্র করে যে কয়েক জায়গায় আগুন দেওয়া হলো, তিনি কিন্তু অলমোস্ট শেখ হাসিনাকে দায়ী করেছেন এবং তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে শেখ হাসিনা সরে যাওয়া উচিত, তার পরিবারের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। এটা কিন্তু তিনি বলছেন। ফলে আমি সাউথ ব্লকেই আমার ধারণা পরস্পর বিরোধী মতবাদ এখনো আছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এখন সমস্যাটা কোন জায়গায়? সম্পূর্ণ ব্লাইন্ডলি ব্ল্যাঙ্ক চেক দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে থেকে তাদের জন্য হয়তো এখন এক ধরনের ইগো কাজ করছে, আমি পুরো সরে গিয়ে কি করব। অথচ আমি কথাটা সবসময় বলি, সুপার পাওয়ার হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনার ইগো থাকা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়না কি শেখ হাসিনাকে তোয়াজ করেনি? 2018 সালে রাতের ভোটের পর এই অভিযোগ আছে, ইভেন ওটার ফাইন্যান্সিং এর সাথে চায়না জড়িত ছিল, কিন্তু ভোরবেলাও চীন থেকে দূত সোনার নৌকায় এনে তাকে অভ্যর্থনা মানে অভিনন্দন জানিয়ে গেছে। চীনের রাষ্ট্রদূত জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশে বক্তব্য শেষ করেছে, ভাঙা ভাঙা উচ্চারণে। হাসিনার পতনের পর দেখেন চীন খুব সুন্দর মতো অভ্যুত্থানের শক্তি যারা আছে তাদের সাথে অ্যালাইন্ড হয়ে গেছে, তাদের সাথে দেখা করছে, তাদেরকে চায়নায় নিয়ে যাচ্ছে, বিএনপি জামায়াত এনসিপির সবাইকে চায়নায় নিয়ে যাচ্ছে, চায়না সম্পর্কে ব্রিফ করছে, তাদের রাষ্ট্রদূত বিভিন্ন নেতা নেত্রীদের সাথে দেখা করছে। এটাই হবার কথা, এটাই নিয়ম। আমি আরেকটু যদি মানে একটা উদাহরণ হিসাবে দেখাই, বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচন করেন তখন মোহাম্মদ বিন সালমানের আলাপ এসেছিল। উনি কিন্তু মোহাম্মদ বিন সালমানকে হুমকি দিয়েছে জামাল খাশোগিকে হত্যাকাণ্ড নিয়ে। উনি রীতিমতো তাকে একঘরে করে ফেলবেন ধরনের কথাবার্তা বলেছিলেন যখন উনি ক্যাম্পেইন করছেন। উনি যখন যেতেন তখন সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের সাথে কথা হয়েছে কিনা, উনি ওটাকে এমবিএস উনি প্রচন্ড ডিনাই করেছেন যে ওকে। ওখানে তো এখনো একজন বাদশাহ আছেন, উনি বাদশার সাথে সালমানের সাথে কথা বলেছেন। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর যখন তেলের দাম বাড়া শুরু করলো, তার মিড টার্ম ইলেকশন সামনে, তখন উনি সৌদি আরবে গেলেন, অন ক্যামেরা মোহাম্মদ বিন সালমানের সাথে ফিস্ট বাম্প করেছিলেন, মিটিং করেছেন। মোহাম্মদ বিন সালমান তো ডিফ্যাক্টো চিফ, ওর তো স্টেটের এই প্রোটোকল পাওয়ার কথা ছিল না, বাইডেন রাইটলি বলছিলেন। সে বাইডেনও দেখলেন পরিস্থিতি যখন এরকম, তিনি তার সাথে বসেছেন। তো এগুলোই হচ্ছে পরাশক্তির ব্যাপার, ইন্টারেস্ট দিয়ে কাজ করেছে। ভারত শেখ হাসিনাকে দিয়ে সে মনে করেছে এটা হচ্ছে, যখন শেখ হাসিনার পতন হলো, যত ভারত শেখ হাসিনার সাথে তাকে অ্যালাইন করবে, সে তার বিপদ কি তৈরি করবে জানেন? জনগণকে ক্ষুব্ধ করতে করতে এই পর্যায়ে যখন আপনি নিয়ে যান, তখন কোনো নির্বাচিত সরকার ভবিষ্যতে যে নির্বাচন করতে চায় তাকে সাহস করবে না রিলেশন ভালো করতে, মানে কার্যকর রিলেশন করতে গেলে দেখবেন দেশে শোরগোল শুরু হচ্ছে। এখনই তো হচ্ছে অনেক, এই আমাদের তরুণ সমাজ প্রচন্ড ভারত বিরোধী, আমরা এটা প্রত্যাশা করি না। একদম তাই, কিন্তু দায়িত্ব তাদের দিক থেকে ক্রমাগত একটার পর একটা কাজ করছে। সুতরাং ভারতের সাউথ ব্লকে খুব দ্রুত ডিসাইড করতে হবে তারা বাংলাদেশের সাথে কার্যকর। এই জায়গাটাই আসতে চেয়েছিলাম যে আমাদের দুই প্রতিবেশী দেশ, একটু আগেই তো বলেছি যে প্রতিবেশী চেঞ্জ করা যায় না। তো ঢাকা দিল্লির সম্পর্ক যদি একটু ভালো করতে হয়, একটা
স্বাভাবিক পর্যায়ে আনতে হয়, কি কি করা উচিত বলে আপনি মনে করেন, এবং এটা করা উচিত বলে আমি মনে করি? এটা করা উচিত এবং পদক্ষেপ আসলে মূলত ভারতের হাতে। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে সম্পর্কটা কি আমাদের কারণে নষ্ট হয়েছে না ভারতের কারণে? উত্তর হচ্ছে ভারতের কারণে। ভারত বাংলাদেশের একটা অবৈধ রেজিমকে তার সর্বস্ব দিয়ে রক্ষা করার চেষ্টা করে গেছে। সেই 14 থেকে শুরু, সুজাতা সিং এসে রাগঢাকও নেই। শেখ হাসিনা যত পাপ করেছে, মানুষ রাইটলি প্রত্যেকটা পাপের সাথে ভারতকে ট্যাগ করেছে। এখন ভারতকে আসলে এটা মেনে নিতে হবে যে এই ধরনের রিলেশনশিপ বাংলাদেশের সাথে এতদিন রেখেছিল, এটা আর সার্ভাইভ করবে না। নতুন করে ভাব, বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তার পলিসি মেনে নিতে হবে। তারপর এনগেজমেন্টে আসেন আপনি। জি, তার নিরাপত্তার টেনশন আছে 7 সিস্টার্স নিয়ে, এটা ভ্যালিড টেনশন। বাংলাদেশের সাথে, নির্বাচিত সরকারের সাথে এনগেজ করতে হবে, জনগণের সাথে এনগেজ করতে হবে। এখন আমার নিরাপত্তা হুমকি তৈরি করে শেখ হাসিনাকে রেখে হুমকি দিয়ে আপনি কি এক্সপেক্ট করতে পারেন যে বাংলাদেশের সরকারও খুব পারবে জনগণের চাপ উপেক্ষা করে? না, এটা তো সম্ভবই না। সুতরাং ভারতের একটা রিঅ্যালাইনমেন্ট লাগবে। মানে ভারত কি করেছে, বাংলাদেশকে তো আসলে একটা কলোনি বানিয়ে ফেলেছিল। বাংলাদেশ মূলত একটা উপনিবেশে পরিণত হয়েছে। সেই উপনিবেশটা আর নেই, এটা স্বাধীন হয়ে গেছে। বাংলাদেশ এখন একটা স্বাধীন দেশ। স্বাধীন দেশের সাথে যেভাবে এনগেজ করতে হয়, যেভাবে তার সম্পর্কে অ্যাটিটিউড দেখাতে হয়, সেটা করতে হবে। কিন্তু এখানে একটা বিপদ আছে, জানেন, আমি এই ভয়টা পাই সব সময়। আমরা কত কি পারবো আমি আসলে জানি না। ভারতের যে বিজেপি সরকার আছে, তার রাজনীতি হচ্ছে আপনার মুসলমানদের প্রতি বিদ্বেষ দেখানো, তারা আপনার বিপদ তৈরি করবে এটা দেখানো, তার রাজনীতি এরকম। এবং আমাদের সাথে বর্ডারে অনেকগুলো ভারতীয় রাজ্য আছে। সুতরাং এই রাজ্যগুলোর নির্বাচনের ফলাফল বাংলাদেশে কি হচ্ছে তার সাথে অনেক ক্ষেত্রে রিলেটেড। এই যে আগামী মার্চ এপ্রিলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে, আপনি দেখুন একজনকে এখানে হত্যা করা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে, নিঃসন্দেহে খুব নিন্দনীয়, বাট সেটি নিয়ে কত শোরগোল করেছে। আমি কিছুদিন আগে একটা টক শো দেখছিলাম, যে বারখা দত্তের একটা টক শো ভারতে, সুহাসিনী হায়দার, ওই যে দা হিন্দুর, এবং ভিনা সিকরি বাংলাদেশে যে হাইকমিশনার ছিলেন। তো যখন ভিনা সিকরি ওই লিঞ্চিং এর ঘটনাটার কথা বলছেন, তখন সুহাসিনী তালিকা দিচ্ছেন ভারতে কি কি হয়েছে। এটা তো ফ্যাক্ট, কিন্তু ওর রাজনীতিটাই এটা। মানে বিপদের জায়গা হচ্ছে এরকম, যে সেটা ডোমেস্টিক পলিটিক্সের জন্য বাংলাদেশের সাথে একটা টাফ সম্পর্ক আছে এটা দেখানো, পাকিস্তানের সাথে একটা টাফ সম্পর্ক আছে এটা দেখানো তার জন্য রাজনীতির ক্ষেত্রে সুবিধাজনক। তো এটা একটা বিপদের জায়গা। তারপরে ভারত যদি চায় সম্পর্কটা ভালো হতে হবে, যে বললাম বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ঠিক আছে, তোমরা 15 বছর এটাকে কলোনি বানিয়ে রাখতে পেরেছিলে শেখ হাসিনার মাধ্যমে, এখন স্বাধীন দেশের সাথে যেভাবে ডিল করতে হয় সেভাবে ডিল করতে হবে। তুমি আমার মুস্তাফিজকে খেলতে দিবা না? আমি এটা ভাবছিলাম যে আমি কিন্তু আইপিএল দেখানো বন্ধ করে দেবো। দিয়েছি, অলরেডি দিয়েছি, সেটাই বলছি। আমি আমার দল পাঠাবো না। তুমি বলছো আমার নিরাপত্তার অভাব আছে, তো আমি দল পাঠাবো কিভাবে? তুমি একজনকে নিরাপত্তা দিতে পারছো না, তুমি পুরো টিম কিভাবে দিবা? একদম। এবং বিশ্বকাপ খেলায় তো ধরুন অনেকে খেলা দেখতেও যাবে, বা হ্যাঁ, তাদের নিরাপত্তা কি? না, তাদের রিপোর্টে, আইসিসি রিপোর্টে বলছে যদি জার্সি পরা বাংলাদেশিরা খেলা দেখতে যায় তাহলে সিকিউরিটি রিস্ক বেড়ে যাবে। মানে আমার গায়ে বাংলাদেশের জার্সি আছে যদি হয়। তো খুব স্বাভাবিকভাবে আমরা এই পাল্টাপাল্টিগুলো যখন দিচ্ছি, ভারতকে তার জায়গা থেকে আসলে সরে এসে রিয়ালাইজ করতে হবে ওই দিন শেষ। এটা করা ছাড়া আসলে সম্পর্ক ভালো কিছু হবে না। তবে আমি মনে করি আমাদের নির্বাচিত সরকারও যদি এই জায়গাগুলোতে স্ট্রিক্ট থাকে, ভারতকে আসতে হবে। কারণ বাংলাদেশের সাথে তার ফর্মাল ট্রেড ডেফিসিটই হচ্ছে $10-11 বিলিয়ন। জি, ভারত অনেকে এখানে কাজও করেন। এটা হলো ফর্মাল ট্রেড ডেফিসিটের কথা বলছি। এরপর ইনফর্মাল যদি বলেন, আপনি কাজ করে টাকা নিচ্ছে, আমাদের লোকজন শপিং করতে গিয়ে সব টাকা কি ব্যাংকিং চ্যানেলে নেয়? স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, ট্রাভেলিং এর জন্য যে যায়, এগুলো কি সব ব্যাংকে? তো তার মানে কত পরিমাণ টাকা ওখানে যায়, ইটস হিউজ। সো এটার সঙ্গে আরেকটি বিষয় আমি একটু যোগ করি। আপনি জানেন যে সম্প্রতি অনেক গণমাধ্যমে রিপোর্ট এসছে যে নির্বাচনকে কেন্দ্র করে অনেক অস্ত্র আসছে ভারত থেকে, বলা হচ্ছে সীমান্ত দিয়ে। এটা কিভাবে এটা রোধ করা যায়, বা এটার প্রভাব কি পড়তে পারে? এই একটা জায়গায় সম্ভবত আমাদের একটা ঝুঁকি আছে, সেটা হলো আমাদের সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আসলে ভালো পারফর্ম করছে না। মানে নির্বাচনে, এটা এই নির্বাচন না, যে কোনো নির্বাচনেই ভারত থেকে অস্ত্র আসার, ইভেন আমাদের তো লুঠো অস্ত্র উদ্ধার হয়নি, সবগুলো অনেক অস্ত্র এখনো। আমি সেই প্রসঙ্গে আসবো, এটি আগে একটু শুনি। তো এখন সীমান্তে আসলে খুব টাফ অবস্থান নিতে হবে। আর ওই যেটা বললাম, আপনি সবসময় হয়তো সীমান্ত রক্ষা করতে পারবেন না, কিন্তু ঢুকে পড়ার পরও যদি আপনি খুব দ্রুত কিছু অস্ত্র ধরে ফেলতে পারেন
এবং শাস্তির আওতায় আনতে পারেন। মানে অপরাধ ঠেকানোর প্রধান উপায় হচ্ছে অপরাধী ধরা হচ্ছে এবং তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। তখন ফার্দার অপরাধীরা চুপ থাকতে পারে এবং সেটা আপনি করে ভিজিবল করবেন যে আমরা এটা করেছি, একে ধরেছি, এতজনকে ধরেছি। এই প্রবণতা তো খুব বেশি সীমান্ত দেখছি। কিলিং তো আপনি বলবেন যে দুই দেশের সম্পর্কের যে খারাপ বা ভালো হচ্ছে না, সীমান্ত কিলিংই তো এর সঙ্গে জড়িত আছে। নিশ্চয়ই, কিন্তু সীমান্ত কিলিং এর ক্ষেত্রেও যে শুধু অস্ত্র চোরাচালান ইস্যু তা না, অত্যন্ত তুচ্ছ কারণেও মানুষ জি। ওখানে সীমান্তে হত্যা এবং করে। আমি যদি ভুল না জেনে থাকি, পৃথিবীর কোনো সীমান্তে কিন্তু এত সিভিলিয়ান, একেবারেই, একেবারেই। ইভেন চিরবৈরী রাষ্ট্র ভারতের পাকিস্তান। পাকিস্তান, সেখানে মাঝে মাঝে যুদ্ধ হয়, কিন্তু প্রতিদিন মানুষ মারা মানুষ- যায়, এবং এটা কিন্তু এক পক্ষ মারা যায়, শুধু শুধু বাংলাদেশের মানুষ মারা যায়, ভারতে কেউ কিন্তু আমরা একদম খুব তাই। কম শুনি। একদম তাই। এর মধ্যে আমি আবারও শশী থারুরকে, আমি এই ভদ্রলোককে অনেক জায়গায় এখন রেফার করি, কারণ ভারতীয়দের মধ্যে এই মানুষটাকে আমি সেন্সিবল কথা বলতে শুনি। জি উনি বলছেন যে বাংলাদেশের লোক যদি ভারতে যায়ও, বাংলাদেশ কোনো টেরোরিস্ট ওখানে এক্সপোর্ট করে না। উনি পাকিস্তানকে ইঙ্গিত করে বলছেন। জি 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 পাকিস্তান থেকে এসে তো আসলে ভারতে মারাত্মক কিছু টেরর অ্যাটাক হয়েছে। জি 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 উনি বলছেন বাংলাদেশ তো কোনোদিন এই কাজটা করেনি। বাংলাদেশে আজ পর্যন্ত এই যত টেরর অ্যাটাক হয়েছে, কোথাও বাংলাদেশি এই কাজটা করেছে এই অভিযোগ তো আসেনি। বরং নানা অপরাধীদের ভারত আশ্রয় দিয়েছে বলা একদম যায়। এই যে আমাদের এখান থেকে যারা গেছে আওয়ামী লীগের মানে কয়েক হাজার মানুষ, জি থানা উপজেলা পর্যন্ত অনেক নেতাকর্মী সব ক্রিমিনাল গিয়ে ওখানে বসে আছে। তো এটা এবং সর্বশেষ যে ওসমান আলী হত্যার মামলায় যিনি আসামি ধারণা করা হচ্ছে, তিনি ভারতে আশ্রয় একদম নিয়েছেন। তাই, একদম তাই। আর আমাদের সীমান্তে কি হচ্ছে, সর্বোচ্চ কেউ চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে, সর্বোচ্চ। জি। এটার জন্য আপনি মেরে ফেলতে পারেন না মানুষ, গড সেক, এটা করতেই পারেন না। আর বাংলাদেশের মানুষজন নাকি বিজিবিকে, আমাদের ওই যে এক সময় র্যাব তাকে তার এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জন্য ব্যবহার করতো, যে সে যখন যায় তখন তাকে রক্ষা করে গুলি ছোড়ে জি, সে জি, জীবন বাঁচাতে প্রতিদিন গুলি একই করে। গল্প। এই বিএসএফ এই গল্প করছে, মানে বাংলাদেশের লোকজনের এত সাহস, বিএসএফ কে গুলি করছে। সুতরাং সে আমরা বুঝতে পারি ব্যাপারগুলো। তাই তবে একটা জিনিস আমি মনে করি, সামনের যে সরকার আসবে, আমি জনাব তারেক রহমানকে বিবিসি বাংলার সাথে ইন্টারভিউতে দেখলাম, আমি মনে করি বিএনপি নির্বাচনে জিততে যাচ্ছে, বেশ বড় বিজয় তারা পাবেন। বিবিসি বাংলাকে কিন্তু তিনি এই যে সীমান্ত হত্যা, পানি, এগুলো নিয়ে খুবই টাফ কথা বলেছেন। সো যেই সরকারি ক্ষমতা আসুক, ইভেন জামাত ইসলামী যদি যেতে তাদেরকে কয়েকটা খুব বেসিক প্যারামিটার ঠিক করতে হবে। জি, তিস্তা প্রকল্প, আমার পানির অধিকার, আমার সাথে সমমর্যাদা, আর সীমান্তে মানুষ মারা যাবে না। নেপালের সাথে কিন্তু একবার একটা ঘটনার পর, সীমান্তে একটা কিলিং এর পর রীতিমতো অজিত দোভালকে গিয়ে ওখানে ওদেরকে জনগণকে শান্ত করতে হয়েছে। জি 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 আমাদের সরকারকে এরকম খুব কঠোর একটা স্ট্যান্স নিতে হবে। আমি আমাদের ডক্টর ইউনূসের সরকারের সময় কিছু কিলিং হয়েছে, কিন্তু আমি দেখেছি সরকার অফিসিয়ালি বেশ কয়টা প্রতিবাদ করেছে। আমি ভারত প্রশ্নে ডক্টর ইউনূসের দ্য ওয়ে দ্য গভর্নমেন্ট পারফর্মড, আমি এটা পছন্দ করছি। এই সরকার অনেক ব্যর্থতার মধ্যে এটা একটা সাফল্যের জায়গা, যে ভারতকে চোখে আঙুল দিয়ে দেখানো, মানে অনেক বেশি কিছু করে ফেলেছেন তা না, অনেক অ্যাগ্রেসিভ হয়েছেন তা না, উনি নিজেও মোদির সাথে বসতে চেয়েছেন, কিন্তু এটা বুঝিয়েছেন আমি কিন্তু একটা স্বাধীন দেশ, এবং আমি ডক্টর ইউনূস, আমি একটা স্বাধীন দেশের সরকার প্রধান, তোমাকে এটা মাথায় রাখতে হবে। জি। আমি তোমার কলোনির কোনো অ্যাডমিনিস্ট্রেটর না। না, আপনি বলছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী, আইনশৃঙ্খলা অবস্থা দেশের, আমরা একটু আগে বললাম যে ভারত থেকে অস্ত্র আছে, বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আসবে এখন। তো সামনে তো নির্বাচন, আমরা জানি যে এখন আমাদের কি বলা যায়, দেশের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে নির্বাচন, কারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, সবাই মুখিয়ে আছে কিভাবে কখন ভোট দিবে। তো নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? পরিস্থিতি ভালো না, খুব সম্ভাবনা বা ঝুঁকি আছে যে বেশ বিশৃঙ্খলা হবে, মারামারি হবে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার কারণে, কিন্তু আমি না আবার অন্য একটা কারণে মনে করি পরিস্থিতি অত খারাপ হবে না। কারণটা বলি আমি, এই নির্বাচনে মানে মারামারি কাদের মধ্যে হয়, সমশক্তির হ্যাঁ, রাইট রাইট। দুটো দল যদি থাকে। এখন অনলাইনে জামাতকে অনেক শক্তিশালী দেখা যায়, জামাত এত শক্তির বলে আমি কাছাকাছি শক্তিরও মনে করি না। আচ্ছা, ফলে বিএনপির সাথে শক্তির ভারসাম্য জামাতের আছে, এরকম সিট খুব বেশি না। এক, জি বিএনপির সাথে তার নিজের দলের কিছু স্বতন্ত্র আছে, সেখানে কিছু সমস্যা হতে পারে। জি কিন্তু সব কিছুর পরও আমি মনে করি বিএনপির নিশ্চিত একটা বিজয় যাতে প্রশ্নবিদ্ধ না হয়, বিএনপির ক্যান্ডিডেটদেরকে আমি ধারণা করি দলের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য বলা। আপনি খেয়াল করেন 5 আগস্ট পরবর্তী সময় বিএনপি অকল্পনীয় রকম সংযম দেখিয়েছে। চাইলে সে অনেক কিছু তার শক্তি দিয়ে করতে পারত। ধরুন তার জন্য তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিততম স্লোগান হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম স্লোগান কোনোদিন হয় নাই। একটা ছাত্র সংগঠন দিয়েছে, ছাত্র দল চাইলে তাদেরকে কন্টেইন করতে পারতো, বাংলাদেশে যেটা হয়, বাট দে ডিডন্ট ডু দ্যাট। তো এই জন্য আমি মনে করি নির্বাচনে
মানে অত্যন্ত সতর্ক হয়ে অনেক ধৈর্য দেখিয়ে হলেও পরিস্থিতি খুব খারাপ হলেও বিএনপি সম্ভবত খুব বেশি সংঘাতে যেতে চাইবে না, সংঘাত এড়াতে চাইবে, তার উপরে উস্কানি থাকলেও সেই কারণে সংঘাত হওয়ার সম্ভাবনা কম, তুলনামূলক মানে যতটা হওয়ার কথা তার তুলনায় কম হবে বলে মনে করি। না হলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আসলে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। সেটাই কালকে আপনি দেখেছেন যে চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে, একজন র্যাব কর্মকর্তা মারা গেছে, 3 জন গুরুতর আহত হয়েছে। আর বিএনপি এবং জামাত পরস্পর অভিযোগ করছে যে লিভিং প্লেইং ফিল্ড ঠিক নাই। এটি কি আসলে কেন বলছেন আপনি মনে করেন? এটাকে আমি রেটরিক হিসেবে দেখি। মানে ব্যাপার যেটা হয়, নির্বাচন সামনে রেখে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন সবাই যাতে অন্যদিকে হেলে টেলে না পড়ে, বিশেষ করে আমি চাপে রাখা বিএনপির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা কিছুটা হলেও দেখি। কারণ হচ্ছে যত দিন যাবে যদি এই পারসেপশন তৈরি হয়ে যায় যে বিএনপি জিতে যাবে, সুতরাং বিএনপিকে কিছু বলতে হবে না, সবাই এই প্রবণতা থাকবে। সুতরাং এই চাপ যে তৈরি করছে জামাত বা এনসিপি, আমি এটা খারাপভাবে দেখি না। কিন্তু তারা যদি এটাকে নির্বাচন বর্জন করার বাহানা হিসেবে এস্টাবলিশ করতে চান, এটাকে আমি খুব অ্যালার্মিং হিসেবে দেখি। আমরা খেয়াল করব 2 দিন আগেই এনসিপি জনাব আসিফ মাহমুদ নির্বাচনে থাকবো কিনা ইত্যাদি বিবেচনা করছি বলছেন। এটা বাংলাদেশের জন্য ডিজাস্টারাস হবে। সুতরাং চাপ রাখার জন্য আপনি যদি এই কথাগুলো বলেন, দ্যাটস ফাইন, এবং এটা ঠিক আছে আমি মনে করি। আপনি দেখেছেন যে অনেক ঋণ খেলাপি আইনের মার পাচ্ছে, তারা নমিনেশন পেয়ে গেছে। দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তারাও পেয়ে গেছেন অনেকে। এটাকে কিভাবে দেখছেন আপনি? আমরা প্রত্যেকটা কেস নতুন করে আইনটাকে ঠিক করার পথ খুঁজে পাই। যেমন ধরুন শেষ পর্যন্ত এই যে এখানে কোর্টের ইস্যু আছে, নানান ইস্যু আছে, কোনোটাই কিন্তু বেআইনি ভাবে হয়নি, আইনের মারপ্যাচ, মানে আইনের মধ্যেই হয়েছে, মারপ্যাচ হয়েছে কিন্তু আইনের মধ্যেই হয়েছে। সুতরাং এবার যেহেতু আমরা এটা বুঝতে পারলাম, আমাদের নেক্সট আসলে এই আরপিও সংশোধনের সময় এই জিনিসটা ঠিক করে ফেলতে হবে। মানে একটা সিস্টেম তো এভাবেই ডেভেলপ করে, আপনি যখন মারপ্যাচ করবেন। দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে আমাকে একজন আইনজীবী বলেছেন, আপনারও তিনি খুব ঘনিষ্ঠ, আমারও ঘনিষ্ঠ, তিনি বললেন যে যদি শুধু সারেন্ডার করে, ওরা কবে অ্যাকসেপ্ট করবে দ্যাটস নট ইম্পর্টেন্ট। কারণ অ্যাকসেপ্ট করা তো ওদের বিষয়, সেটা তো 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, বাট আমি যে সারেন্ডার করলাম সেটাই ইম্পর্টেন্ট। এটিকে আপনি কীভাবে কি মনে? আমিও সেটা মনে করি, আর এভাবেই কাজটা হওয়া উচিত। ওই যে বললাম বারবার, এখনও যে যেখানে বিশেষ করে ঋণ খেলাপির ক্ষেত্রে কোর্ট একটা মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে, দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা ওইভাবেই মানে একটা স্পেসিফিক নীতিমালা আমাদের এতদিন পর্যন্ত হয় না। এই যে এবার যে ঝামেলা হলো, আমরা আরও কতগুলো ফাইন টিউনিং এর সুযোগ পাবো। ওই যে এভাবে বলে আর কি, যে পৃথিবীতে প্রতিটা বিমান দুর্ঘটনা বিমান যাত্রাকে আরো সেফ করে। একটু নিষ্ঠুর শোনায়, সমুদ্রের মধ্যেও যখন একটা বিমান পড়ে যায়, আমি একটা ইনভেস্টিগেশন টিভিতে দেখেছি, যেটা প্রায় 4 বছর লেগেছে ওখান থেকে রেকেজ তুলতে। ওরা এটা তুলে এনেছে, এনে এটা ইনভেস্টিগেট করে বের করেছে। কারণ কোন প্রবলেমের কারণে হলো, আমরা পরবর্তী বিমান তৈরির সময়, সার্ভিসের সময় আমরা এটা, এবং তারা ওখান থেকে সত্যি একটা ফাইন্ডিং পেয়েছে যেটা তারা পরবর্তীতে কাজে লাগিয়েছে। ঠিক একইভাবে আমাদের এবার হলো না, এটা খুবই দুর্ভাগ্যজনক, আমার ভালো লাগেনি এটা। তো এটা সামনে যাতে যে জায়গায় মারপ্যাচ দেওয়া যায়, এই জায়গাগুলো যাতে আর মারপ্যাচ না দেওয়া যায়, এইভাবে আবার নতুন করে আরপিও সংশোধন করতে হবে। তো আমরা আশা করি যে একটি নির্বাচিত সরকার আসলে দেশের অবস্থা আরো চেঞ্জ হবে। আপনি মনে হতে বাধ্য আমি মনে করি। সবাই নির্বাচিত সরকারের জন্য বসে আছে। আসলে কেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের তো আসলে কোনো সিস্টেম কাজ করে নাই। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে সরকার জরুরি না। জাপানে গত 50, 60, 70 বছর বা 100 বছর আপনি ধরতে পারেন, 3 বছর 4 বছর প্রধানমন্ত্রী ছিলেন। শিনজো আবে টোটালি 7-8 বছর ছিলেন। এর বাইরে 3 বছর 4 বছর প্রাইম মিনিস্টার আর 1-2 জন, বাকিদের অ্যাভারেজ টেনিওর হচ্ছে 1 বছর এন্ড লেস দ্যান দ্যাট। তো জাপান উন্নত হয়ে যায় নাই, কারণ ওখানে সিস্টেমগুলো এভাবে ডেভেলপ। কিন্তু বাংলাদেশে তো সিস্টেম একে তো ভালো ছিল না, শেখ হাসিনা সব শেষ করে গেছে। সুতরাং বাংলাদেশে একটা শক্তিশালী সরকার থেকে তার গ্রিপে বাংলাদেশকে সঠিক পথে নেওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। এবং নির্বাচিত সরকার শক্তিশালীভাবে যদি কাজ করতে পারে তাহলেই আমাদের ভালো আছে। এবং আমি মনে করি আমরা যত প্রবলেম এখন দেখছি, আইনশৃঙ্খলার প্রবলেম, এখানে ওখানে মব হচ্ছে, যে কেউ একটা তৌহিদি জনতার ব্যানার নিয়ে যাতা করে ফেলতে পারছে, এই জায়গাগুলো থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে, অর্থনীতিও অনেক ভালোর দিকে যাবে। অনেকে বলছেন যে এই যে মব হচ্ছে, যে সরকারের আশকারা আসে, অবশ্যই এটা আপনি কি বলবেন? আমি অবশ্যই আছে বলে মনে করি, না হয় হতে পারে না এটা। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 200-150-র বেশি মাজার ভাঙা হয়েছে 5 তারিখের পর থেকে। ধরুন 5 তারিখের পর সরকার খুব, প্রথম তো ছিলই না, তারপর সরকার দুর্বল, পুলিশ পালিয়ে গেছে, পুলিশকে আনলেন,
15 দিন গেল, 20 দিন গেল, 1 মাস গেল, এর মধ্যে 20টা মাজার ভাঙা হয়ে গেল, 50টা ভাঙা হয়ে গেল, 50টার পর কি হলো? তারপর এই কয়েকদিন আগেও ভাঙা হয়েছে। জি তার মানে কোথাও না কোথাও আপনার প্রশ্রয় আছে। প্রকাশ্যে দাঁড়িয়ে মেয়েদের ফুটবল খেলা হতে দেব না, অন ক্যামেরা দাঁড়িয়ে কথা বলছে, আবার এখানে হতে পারবে না। হোয়াট ডিড ইউ ডু? নারীকে উত্ত্যক্ত করছে, ফুলের মালা দিয়ে বেরিয়ে এসছে, আসেনি? তার মানে সরকার যদি এইসব জায়গায় ব্যবস্থা না নেয় তাহলে সরকার সায় আছে ধরে নিতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে যে আলাপ, আমি এই বিষয়টা ভাবছিলাম যে প্রথম আলো জ্বালিয়ে দেওয়ার পরে ঘোষণা দিয়ে ডেইলি স্টার জ্বালাতে গিয়ে শুধু ঘোষণা না, প্রথম আলোতে আমি একটা লাইভ দেখছিলাম, একটা পত্রিকার লাইভ চলছিল, এইসব জ্বালানো ভাঙচুরের আগে ওখানে পুলিশের সাথে তর্ক বিতর্ক করছে। জি তো এসব তো হতে দিয়েছেন। নুরুল কবিরের মতো আমাদের একজন শ্রদ্ধেয় সম্পাদক বলেছেন সরকারের একটা অংশ জড়িত না থাকলে উনি ওটা ডিল করতে গেছেন। নাহিদ ইসলাম, উনি এই সরকারের অংশ ছিলেন, তিনি বলছেন এটা না হলে তো হতে পারে না। আসলে এটা নিয়ন্ত্রণের কি রাস্তা? এই তরুণদের মেন্টাল মেকআপ চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে, না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এদের নিয়ন্ত্রণ করতে হবে? মানে প্রত্যেকটা সমস্যা অ্যাপ্রোচের আসলে শর্ট, মিড, লং টার্ম। জি তরুণদের মানসিকতা পাল্টাতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এইটার জন্য আপনি বসে থাকলে চলবে না। তো সরকার আসার সাথে সাথে প্রথমেই কথা হচ্ছে এটা করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টাফ সিদ্ধান্ত নেবে, তার জন্য যা করার প্রয়োজনে তাই করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনে লেজিটিমেট বল প্রয়োগ করতে হবে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। জি পুলিশের হাতে বল প্রয়োগের নানান সরঞ্জাম থাকে, কারণ ওকে আমি বল প্রয়োগ করার ক্ষমতা দিয়েছি। জি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করেছি শেখ হাসিনা ইললেজিটিমেটলি, অনৈতিকভাবে, বেআইনিভাবে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করেছে। যেখানে আপনার একটু লাঠিচার্জ করলে হতো ওখানে উনি গুলি করে দিয়েছেন। কিন্তু সরকার যদি এথিক্যালি, লেজিটিমেটলি, লিগ্যালি বল প্রয়োগ করে এবং প্রপোর্শনেটলি বল প্রয়োগ করে, মানুষ কিন্তু এটাকে খারাপভাবে দেখবে না। সো এটা হতে দিতে পারবে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে তার মানসিকতা পরিবর্তন তো আছে। আরেকটা সংকট আছে আসলে, জি আমাদের অনেক সংকটের মূল বেকার তরুণ। কোনো ইনভেস্টমেন্ট নাই, একদম স্থায়ী সরকার না থাকার কারণে, স্থিতিশীল সরকার না থাকার কারণে একদম এর নানা সামাজিক প্রভাব পড়ছে। আপনি জাস্ট এদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, আপনি দেখবেন বহু সমস্যার সমাধান। এই যে মব তৈরি হচ্ছে, ওর মধ্যে তো অলরেডি স্ট্রেস, জি জি ও জি কিছু করতে পারছে না, ওর পরিবার ডিপেন্ডেন্ট, ওর একটা সার্টিফিকেট আছে, ওর কিছু করার নাই, ওর এই ক্ষোভটা অন্য জায়গায় উগরে দেয়। আপনি যদি এটা নিশ্চিত করতে পারেন, দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আপনার সাথে আমি একেবারেই একমত। এই ধরনের সরকারের সময় বা আওয়ামী লীগেরও শেষ দিকে যে অবস্থা ছিল, ইনভেস্টমেন্ট প্রায় বন্ধ ছিল, কমে গেছে। নির্বাচিত একটা শক্তিশালী ভালো সরকার আসলে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে। সরকার যদি স্মার্টলি ম্যানেজ করতে পারে, অর্থনীতিকে দুর্দান্ত বুস্ট আপ করানো যাবে এবং প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট। আমাদের তো প্রচুর কর্মক্ষম জনগোষ্ঠী আছে, এটি কিন্তু পৃথিবীর অনেক দেশে নেই। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে এবার জিডিপি আমাদের 3.5 হতে পারে। এটি খুব আশঙ্কাজনক না? আশঙ্কাজনক এবং খুব স্বাভাবিক। মানে ধরুন এই সরকার তো দেশ ভালো চালায়নি, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, কে ইনভেস্ট করবে? আমি ফরেন ইনভেস্টমেন্ট বাদ দেন, এফডিআই বাদই দেন, অনেকে বিদেশি বিনিয়োগ বলে, দেশি বিনিয়োগও তো হবে না। আচ্ছা, ধরে নিলাম এই সরকার অসাধারণ চালাচ্ছে, তারপরে এই ধরনের সরকারের সময় বিনিয়োগ ভালো হয় না। দেখতে চায় মানে সবচেয়ে বড় কথা হচ্ছে বিনিয়োগের 1 নম্বর সূত্র হচ্ছে আনসার্টেনিটি। জি 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 যে আপনি সরকার বানালেন, খুব ভালো চালাচ্ছে যদি হয়ও, এই সরকার তার এতদিন নাই। ইভেন কেউ কেউ প্রশ্ন করছে নির্বাচন হবে নাকি, প্রশ্ন তো করছে অনেক, এবং না হলে কি হবে? আপনি 10 জনের কাছে এই প্রশ্ন প্রতিদিন শোনেন নিশ্চয়ই। এবং জনমনের একটা ধারণা আছে, যা টকশো করেন বা কথা বলেন মিডিয়ায়, তারা বুঝে সব জানে, বাট সেটা তো বাস্তবতা সবসময় না। একদম তাই। কিন্তু এই প্রশ্নটা যখন থাকে, একজন ইনভেস্টর বলবে বাবা আমার দরকার নেই, যা আছে কোনো রকম এটা চালাই, সরকার কি হয়, সরকার যেটা আসবে সেই সরকারের সাথে তার পলিসি দেখবো আমি, তারপর একটা স্টেবল যে এই সরকার 5 বছর থাকবে, সো আল ইনভেস্ট। সেটা আমাদের দরকার। একদম, আমরা ভালোর জন্য অপেক্ষা করছি। আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য।